গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সাম আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 16 নাম্বার সেট করানো হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 15টা ক্লাস কিন্তু কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না করে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে দেখবে এই আগে যে 15টা ক্লাস হয়ে গেছে তার প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। এবং প্রত্যেককে বলছি, ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই কিন্তু তোমাদের এক্সামের জন্য বেনিফিট হবে। আর ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে এবং ক্লাসের লিঙ্কটাকে তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। তো শুরু করছি আজকের ক্লাস। এবং আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, সিটি অফ লেক বলা হয় কাকে? তো সিটি অফ লেক বলা হয় উদয়পুরকে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে কিছু কোশ্চেন রিলেট করাবো, যেগুলো এর আগে অলরেডি পড়িয়েছি, আরো আরেকবার এখান থেকে রিভিশন হয়ে যাবে। তো এখান থেকে দেখো যে ব্যাঙ্গালোরকে কি বলা হয়? ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। তো কোশ্চেন দেবে যে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? বলা হয় ব্যাঙ্গালোর শহরকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। এখান থেকে কোশ্চেন দেবে যে সিটি অফ প্যালেস সিটি অফ প্যালেস বা সিটি অফ জয়, দুটোই একই শহরকে বলা হয়। তো সিটি অফ প্যালেস বা সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? বলা হয় কলকাতাকে সিটি অফ প্যালেস বা সিটি অফ জয় বলা হয়। এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে সিটি অফ কটন সিটি অফ কটন বলা হয় কোন শহরকে? বলা হয় মহারাষ্ট্রের নাগপুরকে সিটি অফ কটন বলা হয়। কোশ্চেন দেবে যে ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? অর্থাৎ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? তো ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় গুজরাটের আহমেদাবাদকে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়। কোশ্চেন দেবে দ্য স্কটল্যান্ড দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয় কাকে? তো দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয় কুর্গ শহরকে। কুর্গ শহর কোন রাজ্যে অবস্থিত? তো এটা অবস্থিত কর্ণাটকে অবস্থিত। এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে পিঙ্ক সিটি বলা হয় কাকে? কোন শহরকে? তো রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। তো প্রত্যেকটাই কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল, প্রত্যেকটাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ফ্যাক্টই কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাইলে নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @the_learning_expert_sd, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন? তো ময়ূর সিংহাসন কার আমলে তৈরি হয় সেটা আগে জানো। তো ময়ূর সিংহাসন কে তৈরি করিয়েছিলেন? কোন রাজা, কোন মুঘল সম্রাট তৈরি করেছিলেন? তো ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন শাহজাহান ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন এবং শাহজাহান তার পত্নী মমতাজের জন্য তাজমহলের নির্মাণ করেছিলেন। তো তাজমহলের নির্মাতাকে? তো তাজমহলেরও নির্মাতা হলেন শাহজাহান এবং ইনি ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন। এবং এই ময়ূর সিংহাসন কোন শিল্পী, কোন আর্কিটেক্ট বানিয়েছিল? তার নাম হলো বেবদাল খা। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হবে অপশন সি, বেবদাল খা। এবং এই ময়ূর সিংহাসন মানে লাস্ট বসেছিলেন বাহাদুর শাহ। এবং এরপর এই ময়ূর সিংহাসনকে যিনি নিয়ে গিয়েছিলেন লুট করে, তার নাম কি? নাদির শাহ। 1739 খ্রিস্টাব্দে
নাদির শাহ এই ময়ূর সিংহাসনকে লুট করে তিনি নিয়ে গিয়েছিলেন। চলে আসো পরের কোশ্চেন। প্রথম রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করে কাকে পরাস্ত করেন? তো প্রথম রাজেন্দ্র চোল কাকে পরাস্ত করেছিলেন বাংলা আক্রমণের জন্য? মাহিপালকে পরাস্ত করেছিলেন। ইনি পাল বংশের একজন রাজা ছিলেন। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কোশ্চেন দেবে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। এবং পাল বংশের মাহিপালকে রাজেন্দ্র চোল আক্রমণ করেছিলেন এবং তাকে তিনি পরাস্ত করেছিলেন। ধর্মপাল থেকে রিলেট করো যে বিক্রমশিলা যে ইউনিভার্সিটি, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কে করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ করেছিলেন ধর্মপাল। আর প্রথম রাজেন্দ্র চোল থেকে রিলেট করো। এই প্রথম রাজেন্দ্র চোল এই মাহিপালকে পরাস্ত করার পর, অর্থাৎ বাংলাকে পরাস্ত করার পর, বাংলা গঙ্গা নদীর তীরে অবস্থিত, তিনি দক্ষিণ ভারতে ফিরে এসে একটা উপাধি ধারণ করেন। সেই উপাধির নাম কি? গঙ্গাইকোন্ড। গঙ্গাইকোন্ড উপাধি। তো কোশ্চেন দেবে গঙ্গাইকোন্ড উপাধি কে নিয়েছিলেন? গঙ্গাইকোন্ড উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল। চলে আসো পরের কোশ্চেন। নিচের কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? তো এর মধ্যে পতঙ্গভুক উদ্ভিদ হলো কলসপত্রী। স্বর্ণলতা হলো একটা পরজীবী উদ্ভিদ। আচ্ছা, এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। তার আগে জানো যে পতঙ্গভুক উদ্ভিদের অর্থ কি? পতঙ্গভুক উদ্ভিদ হলো এক প্রকার উদ্ভিদ যারা প্রাণীদের বলতে কি, যে সমস্ত ছোটখাটো পতঙ্গ আছে, সন্ধিপদ শ্রেণীর যে সমস্ত পতঙ্গগুলো আছে, তাদেরকে এই পাতার মধ্যে ফাঁদে ফেলে এবং ফাঁদে ফেলে তাদেরকে ভক্ষণ করে বলতে সেই সমস্ত প্রাণীর দেহ থেকে পুষ্টি রস সংগ্রহ করে। কেন তারা এরকম পোকা ধরে তাদের থেকে পুষ্টি রস সংগ্রহ করে? কারণ এই সমস্ত উদ্ভিদ যেখানে নাইট্রোজেন, মাটিতে নাইট্রোজেন নেই, সেই নাইট্রোজেনের অভাবযুক্ত জায়গাতে এই পতঙ্গভুক উদ্ভিদগুলো জন্মায় এবং এরা পতঙ্গকে মেরে তাদের থেকে সেই প্রয়োজনীয় পুষ্টি রস সংগ্রহ করে। তো তার একটা উদাহরণ হলো কলসপত্রী। এছাড়া পতঙ্গভুক উদ্ভিদের আরো দুটো তিনটে উদাহরণ বলে দিচ্ছি। একটা হলো ড্রসেরা নেপেনথিস, নেপেনথিস, আর একটা হলো ইউট্রিকুলারিয়া, ইউট্রিকুলারিয়া, ড্রসেরা, নেপেনথিস, আর একটা হলো কি কলসপত্রী। এই কলসপত্রীটা বহুবার এক্সামে দিয়েছে, তো কলসপত্রীটা অবশ্যই মাথায় রাখবে। এখান থেকে আরো দুটো ফ্যাক্ট রিলেট করাবো, একটু কনসেপ্টটা ক্লিয়ার করাবো। একটা হলো মৃতজীবী, আর একটা হলো মিথজীবী। এই মৃতজীবী উদ্ভিদ কাকে বলে? তো সেটাই ডিসকাস করব। তো এখানে ফার্স্টে দেখো মৃতজীবী। তো এখানে নাম আছে কি? নাম আছে দেখো মৃত আর জীবী, মানে মৃত ব্যক্তির থেকে পুষ্টিরস সংগ্রহ করে একজন জীবিত আছে, তাই নাম হয়েছে কি সেটা মৃতজীবী। তো এখান থেকেই রিলেট করবে, নাম থেকেই রিলেট করবে। মৃতজীবী উদ্ভিদ বলতে কাকে বোঝায়? যে সমস্ত উদ্ভিদ পরিবেশের পচা গলা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ অথবা কোনো জৈব পদার্থ যেমন গোবর, ভিজে কাঠ, তারপরে পচা চামড়া, জ্যাম, জেলি ইত্যাদি পচনশীল জাতীয় জৈব পদার্থ থেকে পুষ্টিরস সংগ্রহ করে, তাদেরকে বলবো মৃতজীবী উদ্ভিদ। যেমন এর উদাহরণ, এক্সাম্পল কি আমরা সচরাচর দেখে থাকি, বিশেষ করে গ্রামের দিকে যেখানে এরকম পচা জিনিস ফিনিস পড়ে থাকে, সেখানে কি থাকে? ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস, ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস হলো মৃতজীবীর উদাহরণ। এছাড়া ইস্ট, যেটা আমরা পাউরুটিতে বা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে
ওই সেই নানপুরি যে সমস্ত গুলো বানায় তাতে কিন্তু ইস্ট ব্যবহার করা হয়। তো এই ইস্ট কিন্তু একটা মৃতজীবী উদ্ভিদের উদাহরণ। এছাড়া মিউকর, মিউকর হলো মৃতজীবীর উদাহরণ। এছাড়া পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম এটাও একটা মৃতজীবীর উদাহরণ। এছাড়া মোনোট্রোপা, মোনোট্রোপা এটাও মৃতজীবী উদ্ভিদের একটা উদাহরণ। মিথজীবী কি? মিথজীবী থেকে মাথায় রাখবে মিথজীবী, মিথ থেকে মিত্র, মিত্র মাথায় রাখতে পারো। তো মিথজীবী হলো এমন উদ্ভিদ যারা একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে। অর্থাৎ মিথজীবী তার পুষ্টির জন্য বা নিরাপত্তা, রোগ বা পরজীবী আক্রমণের থেকে বাঁচার জন্য বা প্রজননের জন্য এক জীব অন্য কোনো জীবের সাহায্যে জীবন ধারণ করে এবং এর ফলে উভয় জীবই কিন্তু উপকৃত হয়। তো সেই প্রকার যে উদ্ভিদ বা সেই প্রকার যে জীব তাকে বলা হয় মিথজীবীয় উদ্ভিদ। যেমন এর উদাহরণ কি? এর উদাহরণ হলো রাইজোবিয়াম, রাইজোবিয়াম এর উদাহরণ হলো রাইজোবিয়াম, লাইকেন, এগুলো হলো মিথজীবীয় উদ্ভিদের উদাহরণ। তো এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করিয়ে দিলাম, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এখান থেকে কোশ্চেন দেবে এইভাবে যে ইস্ট কোন প্রকার উদ্ভিদ? পরজীবী, স্বভোজী, মৃতজীবী, মিথজীবী। তো অ্যান্সার হয়ে যাবে কি? মৃতজীবী। একইভাবে রাইবোজিয়াম দেবে, রাইবোজিয়াম কি হবে? মিথজীবী উদ্ভিদের উদাহরণ। চলে আসো পরের কোশ্চেন আছে। এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে নতুন স্টুডেন্ট যুক্ত হয় সেই কারণে আমি ইনফরমেশনটা দিয়ে থাকি। তো এখন যে ক্লাসটা করছো সেটা হলো ফুড এসআই এবং ক্লার্কশিপের ক্লাস। এর পাশাপাশি এখানে অন্যান্য যে এক্সামের নামগুলো লেখা আছে, যেমন পিএসসি মিসেলেনিয়াস, পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। কিন্তু এই সমস্ত যে এক্সামগুলো দেখতে পাচ্ছ, এই এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা ব্যাচ ক্রিয়েট করা আছে। এই সমস্ত ব্যাচে তোমরা যদি অ্যাড হতে যাও, ব্যাচে অ্যাড হওয়ার বেনিফিট এটাই যে কখন কোন ক্লাস হয়, কোন দিন কোন ক্লাস, কোন টাইমে কোন ক্লাস, লাইভ ক্লাস হবে, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন থাকলে বা কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়ার থাকলে সবকিছুই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হয়। এই সমস্ত যে এক্সামের জন্য ব্যাচ ক্রিয়েট করা আছে সেই ব্যাচে প্রোভাইড করা হয়। তো প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা আছে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো 9933434203, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপ অর্থাৎ ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে। আমাদের যে চ্যানেলটাতে এখন ক্লাসটা করছো চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, প্রতিটা এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং আর ইংলিশ, এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আরেকটা চ্যানেলের নাম খেয়াল করো, ম্যাথস বাই সন্তু স্যার, এই চ্যানেলটা ফলো করো। এখানে অলরেডি ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে সেই এক্সামের জন্য এই দুটো চ্যানেল থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশনটা নিতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম কি? তো সোডিয়াম বাইকার্বনেট এর সংকেত কি? সংকেত দিয়েও দিতে পারে NaHCO3। তো সোডিয়াম বাইকার্বনেট এর সাধারণ নাম কি? NaHCO3 কে কি বলা হয়? বলা হয় বেকিং সোডা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পাউরুটি জাতীয় জিনিস বা কেক জাতীয় জিনিস ইত্যাদি তৈরিতে কিন্তু এই বেকিং সোডার ব্যবহার করা হয়। সাধারণ লবণের সংকেত কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড। কাপড় কাচার সোডার সংকেত কি? কাপড় কাচার সোডার সংকেত হলো Na2CO3। পানীয় সোডা, যেগুলো আমরা পানীয় মানে যে সোডাগুলো আমরা খেয়ে থাকি, নিম্বু সোডা বা আরেকটা পাওয়া যায় কি সোডা, খেয়াল আসছে না, যাই হোক। আর নিম্বু সোডা জাতীয় যে সমস্ত সোডা আমরা পান করে থাকি সেই সোডার সংকেত কি? তার সংকেত হলো H2CO3। তো অপশন নাম্বার ডি এই কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার। সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম হলো
বেকিং সোডা। চলে আসো পরের কোশ্চেন, প্রাণী ভাইরাস কোনটি? এই চারটে অপশনের মধ্যে বানচিটপ, ভ্যারিওলা, স্ট্রেক ভাইরাস না পি মোজাইক। তো এর মধ্যে প্রাণী ভাইরাস কোনটা? প্রাণী ভাইরাস হলো ভ্যারিওলা। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ভ্যারিওলাটা কি? ভ্যারিওলা ভাইরাসের জন্য আমাদের মানুষের মধ্যে যে স্মল পক্স হয়, সেই স্মল পক্সের জন্য দায়ী হলো এই ভ্যারিওলা ভাইরাস, যেটা মানুষের হয়, অর্থাৎ এটা এক প্রকার প্রাণী ভাইরাস। বাকি যেগুলো আছে প্রত্যেকটাই কিন্তু উদ্ভিদ ভাইরাস। যেমন বানচিটপ ভাইরাসটা হয় বানানা, কলাতে কলাতে হয় বানচিটপ ভাইরাস। আর স্ট্রেক ভাইরাস এটা হয় কিসে? এটা হয় মেজ অর্থাৎ ভুট্টাতে এই স্ট্রেক ভাইরাসটা দেখতে পাওয়া যায়। চলে আসো পরের কোশ্চেন, সবচেয়ে হালকা ধাতু কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পিএসসি এর মোস্ট ফেভারিট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেনটা দিয়েছে। তো সব থেকে হালকা ধাতু বলেছে, তো সব থেকে হালকা ধাতু হলো লিথিয়াম, যার সংকেত হলো Li। লিথিয়ামের দ্বারা কিন্তু ব্যাটারি প্রস্তুত করা হয়। আমরা মোবাইলের যে ব্যাটারি বা ল্যাপটপের যে ব্যাটারি, কম্পিউটারের যে ব্যাটারি বা গাড়ির ব্যাটারি, এখন যে টোটো চলছে টোটোর ব্যাটারি, তো সব কিছুতেই কিন্তু লিথিয়াম ব্যবহার করা হয়। এই কারণে দেখবে যখন ফোনের স্পেসিফিকেশন যখন দেখবে ফোন কেনার আগে সেই ফোনের ফিচার কি কি আছে, সেখানে ব্যাটারির জায়গায় দেখবে যে লিথিয়াম আয়ন, LiION ব্যাটারি লেখা থাকে, মানে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো ব্যাটারি কিসের থেকে তৈরি হয়? লিথিয়ামের থেকে তৈরি করা হয় ব্যাটারি। এবং সম্প্রতি এই লিথিয়ামের একটা বড় ভান্ডার খুঁজে পাওয়া গিয়েছে, লিথিয়ামের বড় খনি খুঁজে পাওয়া গিয়েছে। সেটা কোথায়? জম্মু কাশ্মীরে লিথিয়ামের ভান্ডার খুঁজে পাওয়া গিয়েছে। এখান থেকে রিলেট করো, যদি কোশ্চেন দেয় যে সব থেকে হালকা অধাতু, সব থেকে সব থেকে হালকা অধাতু কোনটা? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন। চলে আসো পরের কোশ্চেন, পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক বন্দর অর্থাৎ ন্যাচারাল পোর্ট কোনটা? কি বলেছে? পূর্ব ভারতে। তো পূর্ব ভারতের একমাত্র যে স্বাভাবিক পোর্ট সেটা কি? সেটা হলো অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। তো বিশাখাপট্টনম কোন রাজ্যের মধ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে অবস্থিত। এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে আরেকটা পোর্ট আছে, সেই পোর্টের নামটাও মনে রাখতে বলেছি। সেটা কি? কৃষ্ণা কৃষ্ণাপট্টনম কৃষ্ণাপট্টনম পোর্ট, কৃষ্ণাপট্টনম বন্দর। এটা ফেমাস এই কারণে, এটা ভারতের সব থেকে ভারতের সব থেকে গভীরতম পোর্ট, ভারতের সব থেকে ডিপেস্ট পোর্ট কোনটা? সেটা হবে কৃষ্ণাপট্টনম পোর্ট, সেটা অন্ধ্রপ্রদেশেই অবস্থিত। যদি এখান থেকে কোশ্চেন দেয় ভারতের সব থেকে বড় বন্দর, ভারতের সব থেকে বড় বন্দর কোনটা? বড় পোর্ট কোনটা? তো ভারতের সব থেকে বড় বন্দর এবং এর পাশাপাশি এটা কিন্তু ন্যাচারাল পোর্ট, এটা ন্যাচারাল পোর্ট। তো সেটা কোনটা? সেটা হবে মুম্বাই পোর্ট, মুম্বাই পোর্ট। এবং মুম্বাই পোর্টটা হলো ভারতের শুল্ক মুক্ত বন্দর, শুল্ক মুক্ত অর্থাৎ ট্যাক্স ফ্রি পোর্ট অফ ইন্ডিয়া। সেটা কোনটা? সেটা হবে মুম্বাই পোর্ট। চলে আসো পরের কোশ্চেন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখান থেকে আরো আরেকবার রিলেট করাবো, কারণ এখান থেকে একটা কোশ্চেন তোমাদের অবশ্যই এক্সামে দেবে। তো ভারতের ফার্স্টে যখন ইংরেজরা এসেছিল, তো ফার্স্টে কি ছিল? বাংলায় ছিল, অর্থাৎ ফার্স্টে ছিল বাংলার গভর্নর। ফার্স্টে কি ছিল? ফার্স্টে ছিল বাংলার গভর্নর পদে তারা নিযুক্ত ছিল। তারপরে এদের যখন প্রমোশন হয়, প্রমোশন হওয়ার পর বাংলার গভর্নর থেকে তৈরি হয় কি? বাংলার গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল। এরপর হয় কি? বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধের পর যখন ভারতের ম্যাক্সিমাম ক্ষমতা এরা নিয়ে নেয়, তখন এদের আবার প্রমোশন হয়। প্রমোশন হয়ে যায় কি? হয়ে যায় এরা ভারতের
গভর্নর, বাংলার থেকে হয়ে যায় কি, বাংলার থেকে হয়ে যায় ভারতের গভর্নর জেনারেল। এরপর 1857 সালে যে মহাবিদ্রোহ হলো, সেই মহাবিদ্রোহের পর এই গভর্নর জেনারেল পদটাকে রদ করে দেওয়া হয়, করে দিয়ে তখন আম, শাসনের মূল কাঠামো, অর্থাৎ শাসনের যে অ্যাডভাইস সেটা আসে কোথা থেকে, আসে সেটা ইংল্যান্ড থেকে, এবং ভারতের প্রতিনিধিত্ব যিনি করতেন সেই অ্যাডভাইস অনুসারে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ভাইস রয়। অর্থাৎ ভারতের গভর্নর জেনারেলের পদটা সমাপ্ত হয়ে চলে হয় কি, হয় সেটা ভাইস, হয় সেটা ভাইস রয়। এবার এই ভাইস রয় থেকে হয়ে যায় কি, ভাইসরয় থেকে হয়ে যায় যখন ভারত স্বাধীন হয়ে যায়, তখন ভাইসরয়ের পদটা অবলুপ্তি হয়ে যায়। হয়ে যাওয়ার পর আবার গভর্নর জেনারেল ফিরে আসে, অর্থাৎ স্বাধীন ভারতের, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল। এখানে এতগুলো জিনিস একসাথে বলছি এই কারণে, এখান থেকে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্ট থেকে কোশ্চেন দেবে। কিভাবে কোশ্চেন দেবে এইবার খেয়াল করো। কোশ্চেন দেবে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? তো বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ। রবার্ট, সরি, বাংলার প্রথম গভর্নর ছিলেন কে? রবার্ট ক্লাইভ। কোশ্চেন দেবে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন? তো বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। কে হয়েছিলেন? ওয়ারেন হেস্টিংস হয়েছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। এবার এখান থেকে শুরু হবে যে বাংলার শেষ গভর্নর জেনারেল, কারণ বাংলার গভর্নর জেনারেল থেকে এদের প্রমোশন করিয়ে করা হয়েছিল ভারতের গভর্নর জেনারেল। তো এখান থেকে কোশ্চেন দেবে যে বাংলার শেষ গভর্নর জেনারেল আর ভারতের প্রথম গভর্নর জেনারেল, এই দুজনেই কিন্তু একই ব্যক্তি ছিল। তো এখান থেকে ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম বাংলার শেষ গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনিই ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন, এবং তার নাম কি? তার নাম হলো লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার শেষ গভর্নর এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। এরপর এই বাংলার ভারতের গভর্নর জেনারেলের মধ্যে কেউ না কেউ শেষে এসেছিল, এবং সেই আবার কি হয়েছিল, সেই আবার কিন্তু প্রথম ভাইসরয় হয়েছিল। অর্থাৎ এখান থেকে দেখো আবার লিখছি, বাংলার শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, এই দুজনই কিন্তু একই ব্যক্তি ছিলেন। কে ছিলেন? ছিলেন লর্ড ক্যানিং। কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের শেষ ভাইসরয়, এবং ভারত যখন স্বাধীন হয় 1947 সালে, স্বাধীন হওয়ার সময় বা স্বাধীন হওয়ার পরে প্রথম যে গভর্নর জেনারেল ছিল তিনি কে? তিনি হলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। তাহলে এখান থেকে দেখো কতগুলো কোশ্চেন কভার করিয়ে দিলাম। আর এখান থেকে আরেকটা যেটা বাকি থেকে যাচ্ছে, যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারিয়া ছিল স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। তাহলে এখান থেকে দেখো কতগুলো কোশ্চেন হচ্ছে। প্রথম বাংলার গভর্নর, প্রথম বাংলার গভর্নর জেনারেল, শেষ বাংলার গভর্নর জেনারেল তিনটে হলো, প্রথম ভারতের গভর্নর জেনারেল চারটে কোশ্চেন হলো, শেষ ভারতের গভর্নর জেনারেল পাঁচটা কোশ্চেন, প্রথম ভাইসরয় এখান থেকে ছটা কোশ্চেন হলো, শেষ ভাইসরয় সাতটা কোশ্চেন, প্রথম স্বাধীন ভারতের গভর্নর জেনারেল আটটা কোশ্চেন, এবং শেষ স্বাধীন ভারতের গভর্নর জেনারেল নটা কোশ্চেন। তাহলে নটা কোশ্চেন এখানে এই ফ্যাক্ট থেকে আসে, এবং এর মধ্যে কোনো না কোনো কোশ্চেন দেয়, তাই পরপর করিয়ে দিলাম যাতে করে জিনিসটা সহজে মুখস্থ থাকে। তো এখানে অ্যান্সার কি হবে? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? গ্রানারি অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয় কোন জেলাকে? তো পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয় বর্ধমান জেলাকে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। মৃতজীবীর একটা উদাহরণ হলো, তো এক্ষুনি পড়ালাম
মৃতজীবী মানে কি? মৃত মানে মৃত কোনো ব্যক্তির থেকে পুষ্টিরস নিয়ে যে ব্যক্তি জীবিত আছে তাকেই বলা হয় কি? তাকে বলা হয় মৃতজীবী। তো মৃতজীবীর এর মধ্যে একটা উদাহরণ কি? উদাহরণ হয়ে যাবে ইস্ট হলো মৃতজীবীর উদাহরণ। অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, ঘনকোণের একক কি? তো ঘনকোণের একক হলো স্টেডিয়ান। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। ডিগ্রি কিসের একক? ডিগ্রি হলো শুধুমাত্র কোণের একক, আর ঘনকোণের একক হলো স্টেডিয়ান। ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা হলো আলোর তীব্রতা। আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। চলে আসো পরের কোশ্চেনে, পরিবেশ সংক্রান্ত মামলায় ফয়সালা করার জন্য কবে গ্রিন বেঞ্চ গঠন করা হয়? তো গ্রিন বেঞ্চ গঠন করা হয়েছিল পরিবেশ সংক্রান্ত মামলার জন্য 1996 সালে। অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, কোন সাল থেকে উইন্টার অলিম্পিক আরম্ভ করা হয়? তো উইন্টার অলিম্পিক কবে থেকে আরম্ভ হয়েছিল? এটা বারবার পড়িয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, তাই প্রত্যেককে বলছি অবশ্যই অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ করে প্রিভিয়াস 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়, সেই কারণে দেখবে আমাদের এই চ্যানেলের প্লে লিস্ট অপশানে চলে যাবে, সেখানে দেখবে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অলরেডি পড়ানো হয়ে গেছে। তার প্লে লিস্টের লিঙ্ক কিন্তু সেখানে দেওয়া আছে আমাদের এই চ্যানেলের প্লে লিস্টের মধ্যে। ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু জুন। এরপর কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা সেশন চলছে, সেটা পরবর্তী 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। প্রত্যেককে বলছি এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে, এবং রেগুলার বেসিসে এখন যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, এখন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস বলতে এই জুলাই টু ডিসেম্বর, যেখানে জুলাই আর আগস্ট আমরা কভার করে দিয়েছি, সেপ্টেম্বর মাসটা রানিং আছে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে। তো এখান থেকে দেখো যে কোন সালে উইন্টার অলিম্পিক আরম্ভ হয়? উইন্টার অলিম্পিক আরম্ভ হয় 1924 সাল থেকে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে 1924 সাল। আরেকটা জিনিসের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো কি 1924 সালটা মহাত্মা গান্ধী মহাত্মা মহাত্মা গান্ধী এই 1924 সালে সর্বপ্রথম আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বেলগাঁও থেকে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন, এবং তিনি কংগ্রেসের একবারই সভাপতিত্ব করেছিলেন। তো এখানে উইন্টার অলিম্পিক শুরু হয় কবে? উইন্টার অলিম্পিক শুরু হয় 1924 সালে। ফার্স্ট উইন্টার অলিম্পিক কোথায় হয়? ফার্স্ট উইন্টার অলিম্পিক হয় ফ্রান্সে। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্যাক্ট থেকে, যে লাস্ট সামার অলিম্পিক কবে হয়েছিল এবং লাস্ট উইন্টার অলিম্পিক কবে হয়েছিল। আচ্ছা, তার আগে বলি প্রথম সামার অলিম্পিক হয় কবে? তো প্রথম সামার অলিম্পিক হয় 1896 সালে। কোথায় হয়? গ্রিসে হয়। গ্রিসের কোথায়? এক্সাক্ট জায়গা হলো এথেন্স। তো গ্রিসের এথেন্সে সর্বপ্রথম অলিম্পিক খেলা শুরু হয়। তো কোশ্চেন দেবে সর্বপ্রথম অলিম্পিক খেলা শুরু হয় কত সালে? 1896। কোথায় হয়? গ্রিসের এথেন্স হয়। কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে সর্বপ্রথম সামার অলিম্পিক, কারণ সর্বপ্রথম যে অলিম্পিকটা শুরু হয়েছিল সেটাই হলো সামার অলিম্পিক। তো লাস্ট কারেন্ট যে সামার অলিম্পিক হয়েছে সেটা কবে? লাস্ট সামার অলিম্পিক 2020-তে, কিন্তু 2020-তে হয়নি, সেটা কোভিডের কারণে 2021-এ হয়েছিল, পোস্টপোন করা হয়েছিল। তো সেটা কোথায় হয়েছিল? টোকিও কোথায়? টোকিও জাপানে অবস্থিত। এবং প্রত্যেকেই জানো যে অলিম্পিক গেম প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। তো 2020-র পরে 2024 4 যোগ করলে অর্থাৎ এই বছরই অলিম্পিক গেম হবে, এবং সেটা হবে কোথায়? সেটা হবে প্যারিসে, অর্থাৎ প্যারিস কার রাজধানী? ফ্রান্সের। তো প্যারিসে আয়োজিত হবে 2024-এর সামার অলিম্পিক গেমস। লাস্ট উইন্টার অলিম্পিক গেমস হয় 2022 সালে। কোথায় হয়েছিল? চায়নাতে। চায়নার কোথায়? বেজিং, চায়নাতে আয়োজন হয়েছিল, এবং এটাও 4 বছর অন্তর আয়োজন হয়। তো 4 বছর অন্তর আয়োজন হলে হবে কবে? 2026 সালে। কোথায় হবে? মিলান শহর।
মিলান শহর কোন দেশে অবস্থিত? ইটালি। ইটালির মিলান শহরে উইন্টার অলিম্পিক্স এর আয়োজন হবে 2026 সালে। আর প্যারা অলিম্পিক্স এর ব্যাপারে কোশ্চেন দিতে পারে যে প্যারা অলিম্পিক্স কোথায় আয়োজন হয়, তো মাথায় রাখবে যেখানে যেখানে সামার অলিম্পিক, যেখানে যেখানে উইন্টার অলিম্পিক হয়, সেখানে সেখানে কিন্তু প্যারা অলিম্পিকের আয়োজন হয়। চলে আসো পরের কোশ্চেনে। সৈয়দ মুস্তাফা সিরাজ সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম কি? তো সৈয়দ মুস্তাফা সিরাজের সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম হলো কর্নেল নীলাদ্রি সরকার। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? অর্থাৎ ব্যোমকেশ বক্সী নামে পরিচিত কে? তো ব্যোমকেশ বক্সীর নামক এই চরিত্রের স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তোমরা সানডে সাসপেন্স যখন শোনো দেখবে যে সানডে সাসপেন্সে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প বলে এইভাবে শুরু করা হয় ব্যোমকেশ বক্সীর গল্পগুলো। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন জন্মগ্রহণ করে কোথায়? তো হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন ডেনমার্কে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। বর্তমানে জনসংখ্যা বিষয়ক জাতীয় কমিশন, এই যে কোশ্চেনগুলো পড়ালাম এগুলো জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে, এগুলো বেশি ডিসকাসের দরকার নেই, সেই কারণে ডিসকাস করলাম না। 18 নম্বর কোশ্চেনে চলে আসো। বর্তমানে জনসংখ্যক বিষয়ক জাতীয় কমিশন কার অধীনে? তো জনসংখ্যক বিষয়ক জাতীয় কমিশন স্বাস্থ্যমন্ত্রীর অধীনে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। ওস্তাদ বড়ে গোলাম আলী খান কোন ঘরানার প্রতিনিধি ছিলেন? তো ওস্তাদ বড়ে গোলাম আলী খান ইনি ছিলেন পাতিয়ালা ঘরানার। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। সাম্প্রতি কোন সংস্থা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে বীমা বাক্স নামক পরিষেবা চালু করতে চলেছে? তো বীমা বাক্স নামক পরিষেবা চালু করতে চলেছে যে বীমা রেগুলেটরি যে অথরিটি, যাকে বলা হয় ইরডা, IRDAI। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো আই ফর ইন্স্যুরেন্স, আর ফর রেগুলেটরি, D for development, regulatory and D for development authority of India হলো ইরডার ফুল ফর্মটা অবশ্যই মাথায় রাখবে। ইরডার এস্টাবলিশ কবে হয়েছিল? এর ফরমেশন হয়েছিল 1999 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত। আচ্ছা, ইরডা জিনিসটা কি সহজে মুখস্থ রাখবে কিভাবে? সহজে মনে রাখার জন্য একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। যেমন আমাদের ব্যাংক আছে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, এলাহাবাদ ব্যাংক। এইরকম ছোটখাটো যে সমস্ত ব্যাংক আছে বা যে সমস্ত বড় ব্যাংক আছে, স্টেট ব্যাংক বড় ব্যাংক, তো প্রত্যেকটা ব্যাংকের হেড অর্থাৎ ব্যাংকের বাপ কাকে বলা হয়? বলা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো তেমনি ভারতে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে রেগুলেট কে করছে? ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে রেগুলেট করছে এই ইরডা, যার ফরমেশন হয়েছিল 1999 সালে। এখানে বাকি অপশনগুলো দেখো। সেবির ফুল ফর্ম কি? সেবির ফুল ফর্ম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, আমি এখানে লিখেই দিচ্ছি। সেবির ফুল ফর্ম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি এর ফরমেশন কবে হয়েছিল? এর ফরমেশন হয়েছিল 1988 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। এর হেডকোয়ার্টার অবস্থিত। এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের এক্সামে দিয়েছিল সেটা কি? সেটা হলো সেবির চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো সেবির চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন মাধবী পুরী বুচ সেবির চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। ট্রাইয়ের নাম তোমরা প্রায় শুনেছো। ট্রাই কি? ট্রাই হলো টেলিকম রেগুলেটরি অথরিটি। আচ্ছা, এখানে লিখেই দেই টেলিকম
রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, অথরিটি অফ ইন্ডিয়া। তো এটা হলো ট্রাইয়ের ফুল ফর্ম। ট্রাইয়ের ফরমেশন কবে হয়? ট্রাইয়ের ফরমেশন হয় 1997 সালে এর ফরমেশন হয়। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। আর ট্রাইয়ের বর্তমান যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো অনিল কুমার লাহোটি। অনিল কুমার লাহোটি। চলে আসো পরের কোশ্চেন। দৃষ্টিহীন টি-20 যে ওয়ার্ল্ড কাপ, দৃষ্টিহীন টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কোন দেশ চ্যাম্পিয়ন হলো সম্প্রতি? তো চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। যেহেতু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে সেই কারণে কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এখান থেকে আমি রিলেট করাবো আজকের ক্লাসে যে আইসিসি যে বিশ্বকাপটা হয়ে গেল, আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কিছু জিনিস কিন্তু রেকর্ড হয়েছে, কিছু জিনিস কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেইগুলোই প্রত্যেকটা ফ্যাক্ট এখানে রিলেট করাবো। তো সবার প্রথমে দেখো আইসিসি বিশ্বকাপের আয়োজক দেশ কে ছিল 2023-এ? আয়োজক দেশ ছিল আমাদের ভারত, অর্থাৎ ইন্ডিয়া আয়োজক দেশ ছিল। কততম এডিশন ছিল? 13তম এডিশন ছিল। এতে জিতেছে কে? জিতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জয়লাভ করেছে। রানার্স আপ টিম কে ছিল? রানার্স আপ প্রত্যেকেই জানো, আশা করি প্রত্যেকেই খেলা দেখেছো। রানার্স আপ টিম ছিল ইন্ডিয়া। ইন্ডিয়া জেতার উচিত ছিল কারণ যে হিসেবে পারফরমেন্স ছিল, কিন্তু ফাইনাল ম্যাচে পারফরমেন্স সেইরকম ভাবে তাদের দেখা যায়নি। যাদের পারফরমেন্স ভালো ছিল তারাই কিন্তু আলটিমেট জিতেছে। তো যাই হোক, অস্ট্রেলিয়া জয়লাভ করেছে এবং রানার্স আপ টিম হয়েছে কি? ইন্ডিয়া। এখান থেকে যে কোশ্চেন দেবে যে এই বিশ্বকাপে ম্যাসকট কি ছিল? তো এই বিশ্বকাপে ম্যাসকট ছিল দুটো, একটা হলো ব্লেজ আর একটা হলো টঙ্ক। ব্লেজ অ্যান্ড টং ছিল ম্যাসকট। যে গানটা ছিল সেটা হলো দিল জাসান বলে, গানটাও মাথায় রাখবে। এই ম্যাচে, এই বিশ্বকাপে কিন্তু অনেক রেকর্ড হয়েছে, সেই রেকর্ডগুলোও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এই বিশ্ব ওয়ার্ল্ড কাপে ওডিআই ম্যাচ হিসাবে 7টা উইকেট নেওয়া প্রথম ভারতীয়। 7টি ওডিআই ম্যাচে, ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে 7টি উইকেট নেওয়া, 7টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলারকে, প্রথম এই 7টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় কে? প্রথম ভারতীয় হলেন মোহাম্মদ মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি হলেন প্রথম ভারতীয় বোলার, এবং মোহাম্মদ শামি, এবং ইনি কিন্তু রিসেন্টলি অর্জুন পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া এই ম্যাচে আরো রেকর্ড হয়েছে, সেটা কি? সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙা হয়েছে। সচিন টেন্ডুলকারের যে রেকর্ডটা ছিল 49টা সেঞ্চুরি রেকর্ড, সেই 49টা সেঞ্চুরি রেকর্ড ব্রেক করে বিরাট কোহলি বিরাট বিরাট কোহলি বিরাট কোহলি 50টা সেঞ্চুরির রেকর্ড করেছে। 50টা সেঞ্চুরি রেকর্ড করেছে এই বিশ্বকাপে। এছাড়া এই বিশ্বকাপে রোহিত শর্মা রোহিত শর্মা রোহিত শর্মা বিশ্বের মধ্যে সব থেকে বেশি ছয় মারা, অর্থাৎ 50টা ছয় মারার রেকর্ড করেছে। 50টা সিক্স মারার রেকর্ড করেছে কে? রোহিত শর্মা। এখান থেকে মাথায় রাখবে এর পরবর্তী যে বিশ্বকাপটা হবে সেটা হবে 14তম এডিশন। কবে হবে? এর ঠিক 4 বছর পরে, অর্থাৎ 2023-এর সাথে 4 যোগ করে দাও, 2027 সালে হবে। সেটা কোথায় আয়োজন করা হবে? সেটা কিন্তু 3টে জায়গায় আয়োজন হবে। একটা হলো সাউথ আফ্রিকা, এবং আরেকটা হলো জিম্বাবুয়ে, আরেকটা হলো
নামিবিয়া, নামিবিয়া, এই 3টে জায়গা মিলিয়ে পরবর্তী যে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেটার আয়োজন করা হবে। এখান থেকে এই ফ্যাক্টগুলো অবশ্যই মাথায় রাখবে। আর মোহাম্মদ শামি থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে, মোহাম্মদ শামি ওডিআই ওয়ার্ল্ড কাপে দ্রুততম 50টা উইকেট নেওয়ার রেকর্ডটাও কিন্তু তিনি করেছেন। চলে আসো পরের কোশ্চেন, সাম্প্রতিক কে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন? তো চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কি? নিযুক্ত হয়েছেন দীনেশ কুমার শুক্লা এই অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, কবে ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে পালন করা হয়? তো ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে এটা পালন করা হয় কবে? পালন করা হয় 20 ডিসেম্বরে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বেঞ্জামিন নেতনিয়াহু তিনি কোন দেশের প্রধানমন্ত্রী? কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বারবার পড়িয়েছি, বেঞ্জামিন নেতনিয়াহু কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। তো ইসরায়েলের ক্যাপিটাল কি? ইসরায়েলের ক্যাপিটাল হলো জেরুজালেম। ইসরায়েলের ক্যাপিটাল হলো জেরুজালেম। ইসরায়েলের কারেন্সি কি? ইসরায়েলের কারেন্সি হলো শেকেল। আর ইসরায়েলের সঙ্গে আরেকটা ফ্যাক্ট রিলেট করো, সম্প্রতি ইসরায়েলের পোর্ট হাইফা পোর্টকে কে অধিগ্রহণ করেছে? আদানি গ্রুপ কিন্তু এই হাইফা পোর্টকে কিনে নিয়েছে, হাইফা পোর্টকে অধিগ্রহণ করেছে। চলে আসো পরের কোশ্চেন, ডেস্কটপে একেবারে উপরের অংশে যে বারটা থাকে তাকে কি বলা হয়? তো ডেস্কটপে একেবারে উপরের অংশে যে বারটা থাকে তাকে বলা হয় টাইটেল বার। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে। আবারও বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো হয়ে গেছে বা চলছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এর পাশাপাশি যে ক্লাসগুলো তোমরা দেখো নি এই জিকে জিএস এর উপর থেকে, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা কিন্তু রিভিশন করতে হবে। কারণ রিভিশন যদি না করো, এখন সাপোজ যারা ফার্স্ট থেকে এই 16 নম্বর ক্লাস দেখছো, প্রথম থেকেই ক্লাস দেখছো, তো এই 16 নম্বর ক্লাসে এসে তোমাদের যদি মনে হয় যে ফার্স্ট ক্লাসটা ওপেন করে, তো ফার্স্ট ক্লাসের পিডিএফটা ওপেন করে দেখবে যে অর্ধেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের মনে নেই। তাই রিভিশনটা কিন্তু অবশ্যই জরুরি। প্রত্যেকটা ক্লাস যেগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু তোমরা এক্সামের আগে নয়, তোমরা পড়ার পরে কিংবা পড়ার আগে জাস্ট 10 মিনিট কিংবা 15 মিনিট টাইম দেবে রিভিশনের জন্য। কারণ পড়া জিনিস রিভিশন করতে টাইম লাগে না, কিন্তু কোনো একটা পড়া যদি ভুলে যাও তাহলে কিন্তু আবার সেই সেম এনার্জি তোমার লাগবে নতুন করে মুখস্থ করতে। সেই কারণে বারবার বলা হয় যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই রিভিশন করবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।